দেখা যায় না তো, এই যে ইকোনমি 2 এটা তো দেখা যায় না। কই কই দেখেন? আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? জি ইনশাল্লাহ। ডাবল রিডাবল কয়টা ক্লাস হয় বলা যায় না, আমরা পড়তে থাকবো যতটুকু পারা যায় ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আপনারা যেটা দেখছেন লাস্ট ক্লাসে, আমরা দেখি এখন অর্থনৈতিক সমীক্ষা। অর্থনৈতিক সমীক্ষা এটা দুইটা সেগমেন্টে দেখবো, একটা হলো 2021 দেখবো, আর একটা হলো 2020-21 একই, 2020 ও 2021 এখানে পুরো সেম, মানে যেই তথ্যগুলো একই সেগুলো আগে দেখি, এটা পরে দেখি। অর্থাৎ 20-21 সবই সেম, সেই বিষয়গুলো আগে দেখি। যেমন দেখেন এখানে জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%, 1.37%, 1.37%। তবে আরেকটা সোর্সের মতে, অন্য একটা সোর্সের মতে, অর্থাৎ জনতাত্ত্বিক সূচকের মতে জনসংখ্যার বৃদ্ধিরা কিন্তু 1.30%। আর 1.30% এটা হলো 2020 সালের জনতাত্ত্বিক সূচক। এই জনতাত্ত্বিক সূচকে 1.30%, আর 1.1% এই জনসংখ্যা বৃদ্ধির হলো ইউএনএফপি এর মতে। ইউএনএফপিএ 2021 সালে ইউএনএফপিএ বলছে 1.10%। আমি কোথায় যাব? চার্লস ডিকেন্স তিনি বলছে স্যার ডাবল ক্লাস নিলে প্রবলেম হয়। আমি কোথায় যাব? ক্লাস নিলে কি একেবারে শেখা হয় না? এত সমস্যা হলে আমি কি করব? ক্লাস করেন। এই 1.37%, এটা হলো 2020 সালে জনতাত্ত্বিক সূচকে। জনসংখ্যা বৃদ্ধিকে আরএনআই বলা হয়, পরীক্ষা আসতে পারে আরএনআই, রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, এটা হলো আরএনআই। অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হারকে আরএনআই দ্বারা প্রকাশ করা হবে। যদি বলা হয় আরএনআই কত, তাহলে 1.30%, 1.30%,
জনতান্ত্রিক বৃদ্ধি, জনসংখ্যার বৃদ্ধি হার এটা মনে রাখবেন, এই যে দুইটা, এটা কিন্তু এটার অন্তর্ভুক্ত। এরপরে দেখেন এখানে দুইটাতেই সমান 20-21-এ, সেটা হলো পুরুষ অনুপাত নারী। পুরুষ অনুপাত নারী, এটা কিন্তু তখন হবে কত, 100 অনুপাত 100 দশমিক 100.2 অনুপাত 100, অর্থাৎ নারী কিন্তু কম, নারী 100। পরীক্ষার সময় কিন্তু আপনাকে ঘুরিয়ে দেবে পুরুষ অনুপাত নারী 100.2 অনুপাত 100। এখানে ব্যাপারটা খেয়াল করবেন, যদি নারী আগে দেয় তখন কিন্তু নারী 100 হবে, পুরুষ পরে দিলে কিন্তু এখানে পুরুষ ওই পাশে চলে যাবে, অর্থাৎ নারী যেখানে থাকুক নারী 100। আর একটা কথা মনে রাখবেন যে 102 না, 100.2, 100.2। আর এ যাবৎকালে যদি বলা হয় 2011 আশু আদমশুমারিতে, তখন ছিল কিন্তু 100 অনুপাত 3, 100.3 অনুপাত 100, অর্থাৎ তখন কিন্তু 100.3। তাহলে পুরুষ অনুপাত নারী এটাও সেম। এরপরে হলো স্থূল জন্মহার। স্থূল জন্মহার এটা দুইটার মধ্যে 18.1 জন। স্থূল জন্মহার দুটার মধ্যেই 18.1 জন। দুইটার মধ্যেই স্থূল জন্মহার 18.1 জন। আপনার মধ্যে একটা বিষয় আসতে পারে, সেটা হলো স্থূল জন্মহার কি। স্থূল জন্মহারটা হলো যে একটা নির্দিষ্ট সময়ে যে সন্তানগুলো জন্ম নেয়, উক্ত বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে স্থূল জন্মহার পাওয়া যায়। এই রকমের দেখেন, ধরেন একটা বছরের মধ্যকালীন সময়ে, নির্দিষ্ট সময়ে কতজন জন্ম নিল, সেটা কোনো বছরে জন্মিত সন্তানের মোট সংখ্যাকে ধরেন এই রকমের বের করা হয়। কিভাবে বের করা হয়, যে এই দেখেন স্থূল জন্মহারটা কেমনে বের করে, সেটা হলো মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা, আর যতজন এক বছরে জন্ম নেয়, অর্থাৎ এক বছরে যে জন্ম নিয়েছে, উক্ত মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যকালীন সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে সেটা হবে স্থূল জন্মহার। যদি মনে করেন আপনার 30 লাখ জন্ম নেয়, 30 লাখ যদি জন্ম নেয়, আর যদি মনে করেন মধ্যবর্তী জনসংখ্যা থাকে 16 কোটি, এই 30 লাখকে যদি দুইটা দেয়, তাহলে দুইটা শূন্য দিলে কিন্তু হয়তো 30 কোটি, তখন স্থূল জন্মহারটা পাওয়া যাবে। ব্যাপারটা এরকমের, মোট জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে মধ্যবর্তী সময়ের এবং গুণ 100। স্থূল জন্মহার দুইটার মধ্যেই 18.1 জন, অর্থাৎ 20 + 21। এরপরে শিশু মৃত্যুহার দুই জায়গাতেই 21 জন। স্থূল মৃত্যুহার দুই জায়গাতেই 21 জন। আমাদের কিন্তু সেই 191 জন, মানে 1991 সালে 141 জন মৃত্যুহার ছিল, কমতে কমতে এখন 21 জনে আসছে। এরপরে ডাক্তার অনুপাত জনসংখ্যা, এবং এই সংখ্যাটা হলো 1:1724 জন। 1:1724। জনসংখ্যার বৃদ্ধির হার কিন্তু 1.30 আছে, জনতান্ত্রিক সূচক বললে সেটা দাগাবেন। এরপরে যদি বলা হয় স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করে, এই ব্যবহার করে 85.1%। স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারকারী 85.1%। দারিদ্র্যের হার
20.5%, 21 এবং 22 দুইটাতেই। তবে সানেম নামে একটা গবেষণা পরিষদ, গবেষণা ইকোনমিক মডেলিং, অর্থাৎ সাউথ এশিয়ান সানেম, সাউথ এশিয়ান ন্যাশনাল ইকোনমিক মডেলিং, এটা মনে হয় ইনি কি হয় আল্লাহ জানে, এটা তো ভুলে গেছি। এই সানেম এই প্রতিষ্ঠানটা বলছে 42%, অর্থাৎ করোনার সময় দারিদ্র্য বেড়ে 42% হয়ে গেছে। 42% হয়েছে, কথাটা বলছে সাউথ এশিয়ান নামে একটা অর্থনৈতিক মডেলিং কাজ করে। এক হাজার দিয়ে গুণ, 1,000, 1,000, 100 না 1,000, আমি দুঃখিত, 1,000 দিয়ে গুণ হবে, 1,000। এটা একটু স্থূল জন্মহারটা আবার একটু খেয়াল করেন, যতজন এক বছরে জন্ম নেয় মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা গুণ দিতে হবে 1,000, আর মৃত্যু হারটাও যতজন মারা যায় মধ্যবর্তী জনসংখ্যা গুণ 1,000, 1,000 হবে। রাইট, 1,000 দিয়ে গুণ। থ্যাংক ইউ। ওকে, সো সানেমের মতে 42, আমরা সিপিডির মতে 35 একজন বলছেন, কিন্তু সানেমটা বেশি অ্যাকসেপ্টেবল, সাউথ এশিয়ান মডেলিং তো। আরেকটা বিষয় হলো যে ওনার তো বেশি বলছে, যে যত বেশি বলবে সেটা সবচেয়ে গুরুত্ব পাবে। এখন এই এটা চাপাই রাখোস না কেন, বারবার ডাস্টারটা পড়ে যায়। চাপাই রাখা যায় না, কিন্তু অনেক জায়গা আছে। অতি দারিদ্র্যের হার 10.5%। এখন একটা বিষয়, এই দারিদ্র্যের হার কিন্তু আগে ছিল 1 যেটা ওয়ার্ল্ড ব্যাংক বলছিল, আগে ছিল $1.25। যদি কেউ দৈনিক আয় করে তাহলে তাকে দারিদ্র্য বলা হতো। এখন থেকে 1.90 আয় করলে তাকে বলা হয় দরিদ্র। $1.90, এটা হলো দরিদ্র। যদি কেউ $1.90 আয় করতে না পারে তাকে দরিদ্র বলা হবে। আর ওই 1.25 এখন এদিকে চলে আসছে একবার অতি দারিদ্র্যের থেকে। এখন একটা বিষয় মনে রাখবেন, দারিদ্র্যের হার এটা কিন্তু 2041 সালে টার্গেট হলো 3% হবে, আর 2025 সালের টার্গেট হলো এটা 15% হবে। অর্থাৎ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 15% দারিদ্র্যের হার আসবে, আর 41 সালে 3% চলে আসবে। অর্থাৎ দারিদ্র্যের হার অতি দারিদ্র্যের হার দুইটাই সেম। এটা হলো 21 এবং 20 দুইটার মধ্যেই। এরপরে শ্রম শক্তির হার এটা 6.35% এবং 6.35%। 6.35% হবে না, এটা হবে কোটি, 6,35,00,000 কোটি। এটা পার্সেন্ট হবে না, কোটি হবে, কারণ এটা হলো শ্রম শক্তি বলতে 15 থেকে 64 বছরকে বোঝায়। শ্রম শক্তি 15 থেকে 64 বছর। তারপরে দুইটাতেই সেম। এমন ঘটনা আছে যে রপ্তানি বেশি ইউএসএ, দুইটাতেই বলছে। তবে দ্বিতীয় কিন্তু জার্মানি, এই কথাটা মনে রাখবেন, পরীক্ষায় দ্বিতীয় আসতে পারে, এবং আগামী বছর ইনশাল্লাহ জার্মানি ফার্স্ট হয়ে যাবে। মানে একেবারে খুব কাছাকাছি, 58 আর 59, অর্থাৎ 5,800 মিলিয়ন আর 5,900 মিলিয়ন এরকমের। আমদানি বেশি চীন থেকে, চীনকে ধরার কোনো কায়দাই নাই, 26% চীন থেকে আমদানি করি। দ্বিতীয় ভারত থেকে আমদানি, দ্বিতীয় হলো ভারত থেকে আমদানি করি আমরা, দ্বিতীয় সর্বোচ্চ। তৃতীয় বললে ইউকে, তৃতীয় সর্বোচ্চ আমরা আমদানি করি ইউকে থেকে। কি হয়েছে ভাইয়া? বেসিক ভিউতে স্বাস্থ্যসম্মত পায়খানা 81.5, 81.5। আমি কি 85.1 লিখছি নাকি? 81.5 হবে, থ্যাংক ইউ। 81.5। আর 100% ব্যবহার করে কুমিল্লা। শতভাগ স্যানিটেশনের আওতায় আসছে কুমিল্লা। শতভাগ দুইটা বিষয়, শতভাগ
স্যানিটেশন, শতভাগ স্যানিটেশন আসছে কুমিল্লা। আর বাল্যবিবাহ মুক্ত জেলা, বাল্যবিবাহ মুক্ত জেলা প্রথম যে জেলাটা সেটা লালমনিরহাট। লালমনিরহাট বাল্যবিবাহ মুক্ত প্রথম জেলা লালমনিরহাট, 81.5। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এরপরে রেমিটেন্স বেশি আসে, রেমিটেন্স বেশি আসে, রেমিটেন্স আসে কিন্তু সৌদি আরব থেকে বেশি। আর দ্বিতীয়টা চেঞ্জ আসছে। দ্বিতীয় বলছে 2020 সালে বলছে সংযুক্ত আরব আমিরাত থেকে, আর দ্বিতীয়টা 2021 সাল বলছে, 2021 সাল বলছে যে ইউএসএ থেকে। 2021 বলছে ইউএসএ আর 2020 বলছে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। দুইটার মধ্যে বলছে যে গ্যাস ক্ষেত্র দুইটার মধ্যে বলছে 27টি। তারা কেন যে 28তমটা দেখে না, 27টি বলছে দুইটাতেই, কিন্তু আপনারা দাগাবেন যদি সমীক্ষা উল্লেখ না করে 28তম গ্যাস ক্ষেত্র হলো জকিগঞ্জ, সিলেট, এটা দাগাবেন। আপনাদের রিসেন্ট ভিউতে 3-4টা টপিক খুব মিস হয়ে গেছে, আমি এগুলোর একটা সংযুক্তি দেব আপনাদেরকে, একটা পিডিএফ আকারে একটা সংযুক্তি দেব, কাজ চলতেছে, কিছু কারেকশনও আছে। আমি কয়েকটা বিষয় দিতে পারি নাই, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যেটা হলো লোহার খনি। এটা কেন যে মিস হলো বুঝলাম না। লোহার খনিটা খুব গুরুত্বপূর্ণ বা আকরিকের খনি। 2 নম্বর হলো সিপিটিপিপি, কাভারে আছে কিন্তু ভিতরে আলোচনায় নাই। আরসিইপি, এটা কাভারে আছে কিন্তু আলোচনায় নাই। যদিও আরসিইপি একটা বেসিক ভিউতে আছে, সিপিটিপিপি এবং লোহার খনিটা এখানে যুক্ত করা হয়নি। সো একটা সংযুক্তি দিয়ে আমি এটা আপনাদেরকে পোস্ট আকারে দেব ইনশাল্লাহ। আজকে পরীক্ষা দিয়েন, পরীক্ষার কোশ্চেন খুবই সুন্দর হয়েছে। পরীক্ষার প্রশ্ন কেমন হয়? পরীক্ষা দেন তো? দেন আপনারা? আজকে অর্থনীতি, শিল্প, বাণিজ্য সবগুলোর উপরই পরীক্ষা। তো নথি দারিদ্র্যের হার 10.5, 42% বলছে সানেম। এখন দেখেন তাদের মধ্যে এখন মানে ডিফারেন্সটা কোথায়, 2020-তে কত আর 2021-এ কত, এই সমীক্ষাটা যদি আসে এখানে কি করবেন? প্রথমত যেটা জনসংখ্যা এখানে বলছে 15,82,00,000, 15,82,00,000। আর 20 সালে বলছে 16,82,00,000, আর 16,62,00,000 এটা বলছে 2020। 62 কি 65, দুঃখিত, 16.65 কোটি, এটা 65 কোটি, এটা 8.82 কোটি। জনসংখ্যা, গড় আয়ু এখানে বলছে 72.6 বছর, 21 সালে বলছে 72.8 বছর। আপনাদের কিন্তু নারীর কথা মনে রাখতে হবে, নারীদের গড়ায়ু এদের বেশি, তাই পরীক্ষা আসতে পারে। এটা 74.4 বছর, 72 গড়ায়ু, 74 এখানে হলো 5 বছর, 74.5 বছর। আর পুরুষ হলো 71.2 বছর, আর ওখানে 74 নারীদের 74.2 বছর, 74.2 বছর গড় আয়ু, 72.8 বছর আর 72.6 বছর। কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো নারীদের গড়ায়ুটা, পরীক্ষায় নারীদের গড়ায়ু আসতে পারে। ডিফারেন্সের মধ্যে আরেকটা ডিফারেন্স হলো শিক্ষার হার। শিক্ষার হার 74.4%, আর এখানে 75.1%। স্কুল কলেজ বন্ধ থাকলে কিন্তু শিক্ষার হার বাড়ে, 75.2 আর 74.4, 75.2, 74.4 শিক্ষার হার। এরপরে প্রবৃদ্ধির মধ্যে একটা ঝামেলা আছে, এখানে দুইটা লেখি, 3.51% আর 5.24%। আর এখানে হলো
5.47%। 5.47%। এখানে দুইটা লেখার কারণ হলো, দেখেন অর্থনৈতিক সমীক্ষা 2000 এইভাবে যদি প্রশ্ন হয়, অস 2020 অনুসারে জিডিপি প্রবৃদ্ধি কত, তখন উত্তর করবেন 5.24%। যদি বলে অস 2021 অনুসারে 2020 সালের জিডিপি প্রবৃদ্ধি কত, তখন উত্তর হবে 3.51%। 3.51%। ব্যাপারটা এরকমের, একটুখানি এখানে এই জায়গাটা অ্যারো দিয়ে এখানে লিখে নেন এই দুইটা বিষয়। 2020 সালে সমীক্ষা বললে 2000 দেখা যায় না, 2020 সালে সমীক্ষা বললে দেখা যায়, 20 সালে সমীক্ষা বললে যে 5.24, কিন্তু সমীক্ষা 21 আর 20 সালের জিডিপি প্রবৃদ্ধি বলছে 3.51। ক্লিয়ার? অসহায় 2021 অনুসারে 2020 সালে জিডিপি প্রবৃদ্ধি কত, 3.51, আর 20 অনুসারে 5.24। এই ভাষাগত এই পার্থক্য, কারণ 21 সালের সমীক্ষা 20 সালের তথ্যটি তারা 3.51 দিয়েছে, কারণ যখন বাজেট ঘোষণা করে তখন সেটা কিন্তু জুন মাসে করে, জুন মাসে বাজেট ঘোষণা করে, কিন্তু প্রেক্ষাপটটা অর্থাৎ ওখানে মার্চ মাস পর্যন্ত হিসাব করা হয়। অর্থাৎ এই বছর যদি জুলাই মাসে সমীক্ষা ঘোষণা করত, অথবা জুলাই মাসে যে বাজেট ঘোষণা করা হয়েছে, তারা কিন্তু তথ্য নিয়েছে মার্চ পর্যন্ত, কারণ তারা প্রাক্কলন হলো 3টা, তারা 2টা প্রাক্কলন নেয়, অর্থাৎ লাস্টের 4 মাস, যেটা মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাসের হিসাবকে তারা যুক্ত করে না। কিন্তু পরের বছর ঠিক জুলাই মাসে যখন হয়, তখন কিন্তু ঠিক এটা গ্রহণ করা হয়, তখন এটা চেঞ্জ হয়ে যায়। এটা হয়ে গেছে এই কারণে। একজন বলছেন কেন হয়েছে, কারণ এটা তো করছে যে মার্চ 2020 পর্যন্ত হিসেবে, মার্চ 2020 পর্যন্ত হিসেবে করেছে, আর এটা তো করছে ঠিক জুলাই মাসের পুরোটা, মানে জুলাই মাস থেকে একেবারে 21 জুন পর্যন্ত। সেই ক্ষেত্রে এটা কমে গেছে, কারণ ওই সময় তো পুরোটাই লকডাউন ছিল, এই জন্য এই প্যারাটা খেয়ে গেছে। তাহলে প্রবৃদ্ধির ক্ষেত্রে এটা কৃষিতে প্রবৃদ্ধি, এই খাতভিত্তিক প্রবৃদ্ধির হার, খাতভিত্তিক প্রবৃদ্ধি, এটার মধ্যে এটা খুব ঝামেলা আছে। পরীক্ষায় যেটা আসবে এবছর, কৃষির প্রবৃদ্ধিটা গুরুত্বপূর্ণ। কারণ কৃষির প্রবৃদ্ধি সবসময় কমতে থাকে, আর এই বছর কৃষির প্রবৃদ্ধিটা বেড়ে গেছে। এটা একটা গুড সাইড, গুড সাইড না যদিও, কারণ হচ্ছে যে পরীক্ষার জন্য গুড সাইড, বাট ইকোনমিক্সের জন্য এটা গুড সাইড না। ইকোনমিক্স বুঝাবে অর্থনৈতিক মানে অর্থনৈতিক উন্নতি বুঝাবে যখন একটা দেশে কৃষির প্রবৃদ্ধি ক্রম হ্রাসমান হবে এবং শিল্পের প্রবৃদ্ধি ক্রম বর্ধমান হবে, তখন তাকে বলা যাবে যে এই দেশটা আসলে ভালো করছে। এখন দেখেন প্রবৃদ্ধি, খাতভিত্তিক প্রবৃদ্ধি, কৃষি, শিল্প, মানে প্রবৃদ্ধি না, খাতভিত্তিক জিডিপি, খাতভিত্তিক জিডিপি, প্রবৃদ্ধি কিন্তু আবার আলাদা জিনিস। খাতভিত্তিক জিডিপিতে অবদান, খাতভিত্তিক জিডিপিতে অবদান, কৃষি, শিল্প, সেবা। এখন কৃষির মধ্যে এখানে 13.35 হবে পার্সেন্ট, আবার 13.47% হবে। শিল্পের ক্ষেত্রে 34.99% হবে, আবার 34.78% হবে, এবং 35.36 হবে। তাহলে 35.36% আর 34.78%। সেবা খাতের মধ্যে একটা পার্থক্য হবে, সেবা খাত হলো 51.48%, 51.48%, 13.3561,
51.38%, আর এখানে হলো 51.30%। পার্থক্যটা হলো যখন অর্থনৈতিক সমীক্ষা 2020 সরাসরি বলবে, অর্থনৈতিক সমীক্ষা 2020 সরাসরি বলবে সেটা, আর এইটাই বলার কথা বেশি, এবং এইটাই আপনার মনে রাখাটা জরুরি। আর এইটা বলছে যে 21 সমীক্ষা এটা চেঞ্জ হয়ে গেছে, 21 সমীক্ষায় তারা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই জন্য দেখবেন একটা বছর গেলেই কিন্তু আগের বছরের তথ্যের কিন্তু গড়মিল পাওয়া যায়। যেটা আমরা পেয়েছিলাম কখন সেটা পেয়েছিলাম রিসেন্ট ভিডিও দিছি এইটা 21 সালের সমীক্ষায়, 21-এর সমীক্ষা। কারণ আমাকে তো সর্বশেষটাই দিতে হবে, আমি তো আর আগেরটাই দিতে পারবো না ভাই, এটা তো আমার সীমাবদ্ধতা আছে, আমাকে তো সর্বশেষ তথ্য যেটা সেটাই দিতে হবে। সো এইটা হলো 20 সালের সমীক্ষা অনুসারে, আর 21 সালের সমীক্ষা অনুসারে 20 সালের প্রবৃদ্ধি যদি এভাবে ঘুরিয়ে আসে তখন কিন্তু এভাবে হবে। আর সবসময় আপনি দেখেন আমরা জানতাম $1752, আপনি দেখেন $1752 বাংলাদেশের জিএনআই ছিল, সেই 38তম বিসিএস আমরা পড়ছিলাম, কিন্তু পরীক্ষায় কিন্তু আসছে সেখানে 1752 অপশনে ছিল না, 1751 ছিল। কারণ ওই যে সমীক্ষা প্রকাশ হওয়ার পর আগেরটা চেঞ্জ হয়ে গেছে, যে কারণে কিন্তু এইভাবে পরীক্ষা আসছিল, কথা বলছেন, সেই জন্য কিন্তু এইভাবে পরীক্ষা আসছিল। মিল থাকবে না এটা স্বাভাবিক, মিল থাকবে না এটা স্বাভাবিক। এখন দেখেন 21 সালে যদি আসে তাহলে আপনি একেবারে চিন্তা মুক্ত, যদি 21 সালেরটা আসে তাহলে ওগুলো আপনার কিছু লাগবে না। 21 সালের সমীক্ষা অনুসারে কৃষিতে প্রবৃদ্ধি হলো 13.47%, এটা হলো 7.4%, আর এখানে হলো 13.47%। শিল্পের প্রবৃদ্ধি হলো 34.99%, 34.99%, আর সেবা হলো 51.53%, 51.53%। যদি 21 আসে তাহলে আমরা সবাই এটা চিন্তা মুক্ত থাকতে পারবো। এরপরে পার্থক্য যদি দেখেন বিদ্যুতের আওতায়, এখানে বলছে 100% হয়ে যাবে এই অর্থ বছর শেষে, 100% হবে। তার একটা বিষয় দুইটার মধ্যে মিল আছে, দুইটার মধ্যে মিল, সেটা হলো জনশক্তি বা শ্রম। 39%, 39%, আর সেবা খাতে হলো 20.4%, 20.4% হলো সেবা খাতে। তার মানে শিল্প 39, শিল্প হলো 20.4, আর সেবা হলো 39%। অর্থাৎ শ্রম শক্তির মধ্যে এখানে কিন্তু কৃষিতে সবচেয়ে বেশি আর শিল্পে সবচেয়ে কম, শিল্পে সবচেয়ে কম আর কৃষিতে, ওখানে প্রবৃদ্ধিতে মানে জিডিপিতে সবচেয়ে কম হলো শিল্পে। এখন প্রবৃদ্ধিতে কিছু অবদান থাকে, প্রবৃদ্ধি যে আপনার এই যে 5.24 বের করলেন এটার মধ্যে একটা অবদান আছে, অর্থাৎ প্রবৃদ্ধিতে অবদান। তাহলে দেখেন একটা দেখি 2020 আর একটা দেখি 2021। তাহলে দেখেন কৃষি যে প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধিতে অবদান হলো, কৃষি খাতে প্রবৃদ্ধিতে অবদান হলো 3.45%, আর এখানে হলো
4.59%। প্রবৃদ্ধিতে অবদান বললে 3.45, 4.59। শিল্প খাতে এখানে 6.12%। এটা 21, এটা 20, এটা 21, এটা 20। 6.12% আর এখানে 3.25%। এরপরে সেবা খাতে 5.61%, আর সেবা খাতে এখানে 4.16%। এটা 2-3 বার লিখতে হবে, আপনি এখন লিখে আর একবার লিখতে হবে। 3.45, 4.59, 6.12, 3.25, 5.61, 4.16। আপনি 21 সালটা যদি যোগ করে ভাগ করেন 3 দিয়ে, তাহলে কিন্তু আপনার ওই 5.47% মোট যেটা বের হয়ে আসবে। 5, 6, 11 আর 3, 14, আর এখানে 45, 12, ধরেন 15 সামথিং। এটাকে 3 দিয়ে ভাগ দিলে 5.47 চলে আসে। 3টা যোগ করে 3 দিয়ে ভাগ দিলে গড় যেটা আসবে ওটাই কিন্তু প্রবৃদ্ধি। আর খাতভিত্তিক প্রবৃদ্ধি বললে এরকমের হবে 3.45, 6.12 আর 5.61%। এখন দেখেন বাজেট 2021-22, 2021-22 বাজেট। এটা বাংলাদেশের 51তম বাজেট। 51তম বাজেট, কিন্তু সংসদে উত্থাপিত বললে 50তম বাজেট। কারণ 1996 সালে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, 1996 সালে অন্তর্বর্তীকালীন বাজেট উত্থাপন করেন ঢাবির একজন শিক্ষক, অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। এই ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ 1996 সালে তিনি অন্তর্বর্তীকালীন বাজেট উত্থাপন করেন। তাহলে অন্তর্বর্তীকালীন বাজেট সহ মোট বাজেট হলো 51টি। বাংলাদেশের বাজেট কত? 51তম। 21-22 অর্থ বছরের বাজেট কত? 51তম। শুধু সংসদের কথা বললেই এটা 50তম হবে। আওয়ামী লীগের বাজেট এটা হলো 23তম বাজেট। আওয়ামী লীগের 23তম বাজেট। এই বাজেট হলো টানা যদি বলে তাহলে 13তম। এই বছরের বাজেট টানা 13তম। আর বঙ্গবন্ধুর সময় বাজেট ছিল 4টি। আর শেখ হাসিনার সময়ে এই বাজেট হলো 19টি। আর আওয়ামী লীগের টানা বললে 13তম, মানে 13টি। এই বছরের বাজেটটি 13তম, বা এই 21-22 অর্থ বছরের বাজেট হলো 13তম। তাহলে শেখ হাসিনার বাজেট হলো 19টি। আর সবচেয়ে আমরা জানি 12টি করে বাজেট দিয়েছে আবুল মাল আব্দুল মুহিত, এম এ মুহিত এবং সাইফুর রহমান। কিন্তু এই প্রশ্ন পরীক্ষা আসবে না। তো মনে রাখতে হবে যে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের যে প্রথম অর্থমন্ত্রী, স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তো তাজউদ্দিন আহমদ। এই তাজউদ্দিন আহমেদ বাজেট উত্থাপন করেছে 3টি। তাজউদ্দিন আহমদ প্রথম বাজেট থেকে শুরু করে উনি 1972, 73, 74, 75, 73, 74, 74, 75 এই 3টি বাজেট উত্থাপন করেন। তাজউদ্দিন আহমেদ তিনি 1974 সালের 26 অক্টোবর পদত্যাগ করেছেন। বঙ্গবন্ধুর পরামর্শে তিনি পদত্যাগ করেন, কারণ জেএসডি
অর্থাৎ জাতীয় সমাজতান্ত্রিক দল এই দুর্ভিক্ষের জন্য তাজউদ্দিনকে খুব দায়ী করেছিল, এবং তখন সমাজতান্ত্রিক একটা প্রভাব ছিল বাংলাদেশের শাসনে। তখন এই জাতীয় সমাজতান্ত্রিক দল আন্দোলন করলে তাজউদ্দিন আহমেদকে বঙ্গবন্ধু তাকে অর্থমন্ত্রীর পদ ছাড়তে বলেন, এবং তিনি 26 অক্টোবর 1974 সালে অর্থমন্ত্রী থেকে পদত্যাগ করেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যদি বলে, প্রথম প্রধানমন্ত্রী কিন্তু ক্যাপ্টেন মনসুর আলী, যিনি মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন। আর যদি বলা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী, তিনি তাজউদ্দিন আহমেদ ছিলেন। এই তাজউদ্দিন আহমেদের ওনাকে কিন্তু, যদিও উনি 74 সালে 26 অক্টোবর পদত্যাগ করছেন, কিন্তু মার্চ থেকেই তার দায়িত্ব তেমন ছিল না। মানে পুরো দায়িত্বটা বঙ্গবন্ধুর কাঁধে নিয়ে যায়, এবং সে বিভিন্ন দেশ সফরে থাকে, এবং ভারপ্রাপ্ত হিসেবে মানে বঙ্গবন্ধু দায়িত্বে থাকেন, আর সে শুধু ডামি নাম থাকে। পরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে 26 অক্টোবর 1974 সালে। কিন্তু তিনি বাজেট উত্থাপন করেছেন, 3টি বাজেট উত্থাপন করেছেন তাজউদ্দিন আহমদ। তাহলে বাজেট 51তম বাজেট, এতে কোনো কনফিউশন হওয়ার দরকার নাই। অন্তর্বর্তীকালীন হলো, যেটা 3 মাসের জন্য হয়েছিল, কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়েছিল 1996 সালের 12 জুন ক্ষমতা ছাড়ে, এবং নির্বাচন হয় 1 অক্টোবর, আর ক্ষমতায় আসে আর এক বিএনপি ক্ষমতা আসে 10 অক্টোবর। তো এই জুন থেকে অক্টোবর পর্যন্ত এখানে একটা অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করেছিল 3 মাসের জন্য, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3-3.5 মাসের জন্য একটা অন্তর্বর্তীকালীন বাজেট দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। এই জন্য একে অন্তর্বর্তীকালীন বাজেট বলা হয়। সংসদে উত্থাপন হয় নাই ওই বাজেট, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কখনো সংসদে কথা বলার সুযোগ নেই। তো সংসদে উত্থাপিত বাজেট হলো 50টি। আর বাজেট যদি বলে উত্থাপন কে করেন, বাজেট উত্থাপন সাধারণত অর্থমন্ত্রী করেন। এখন বলা আছে যে অর্থমন্ত্রী যদি অনুপস্থিত থাকেন, অর্থাৎ অর্থমন্ত্রী অনুপস্থিত অথবা অক্ষম হন, অসমর্থ হন, তখন কিন্তু হেড অফ গভর্নমেন্ট তিনি উত্থাপন করবেন। আর হেড অফ গভর্নমেন্ট কি রাষ্ট্রপতি হতে পারে, যেমন জিয়া রহমান উত্থাপন করেছিল, তিনি রাষ্ট্রপতি ছিলেন। অথবা আপনি দেখছেন আগের বছর আনোয়ার মুস্তফা কামাল অনুপস্থিত ছিল, তখন কিন্তু প্রাইম মিনিস্টার উত্থাপন করছে। অর্থাৎ অসমর্থ হলে প্রাইম মিনিস্টার উত্থাপন করেন, হেড অফ গভর্নমেন্ট উত্থাপন করেন। আর যদি বলেন যে সেও পারবেন না, তখন পরিকল্পনা মন্ত্রী উত্থাপন করবে। এবং এই 3জন খুব মিল থাকে আর কি, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং হলো পরিকল্পনা মন্ত্রী। খুব গুরুত্বপূর্ণ 3টি মন্ত্রণালয়। এবছরের বাজেটের এবছর বাজেটে উন্নয়ন শব্দটা নাই, অর্থাৎ বাজেটের স্লোগান জীবন জীবিকায় প্রাধান্য, দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ। সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ, এটা হলো স্লোগান। জীবন জীবিকার প্রাধান্য দিয়ে আগামীর পথে বাংলাদেশ। জীবন জীবিকার প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ। একজন প্রশ্ন করছেন, আসলে 7-8 অর্থ বছরে, তখন তো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, 7-8 অর্থ বছর এবং 8-9 অর্থ বছরও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। খুব ভালো একটা প্রশ্ন করছেন, যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল কাজী ফাহমিদুল হাসান জিম। আপনি দেখেন 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, তখন কেয়ারটেকার গভর্নমেন্টে 2 বছরে সকল কর্মকাণ্ডের কি করে, বৈধতা দান করে। সংসদ কিন্তু তার বৈধতা দান করে, এবং সেই বৈধতা দান করলে ওই 7-8 অর্থ বছরের যে তথ্য আছে সেটা কিন্তু পাশ হয়ে যায়। কারণ 7-8 অর্থ বছরের অন্তর্বর্তীকালীন সরকারের কথা সংবিধানে বলা ছিল না, বাট কেয়ারটেকার গভর্নমেন্টের কথা 58 গ অনুচ্ছেদে বলা ছিল। সেজন্য 58 গ অনুচ্ছেদটা ওটা অন্তর্বর্তীকালীন হিসেবে যুক্ত হবে, আর 7-8 অর্থ বছরে যেটা উত্থাপন করেছে সেটা সংসদে উত্থাপিত হয়ে যাবে। অটোমেটিক্যালি এটা সংসদ কর্তৃক বৈধতা পায়, কারণ তখন
সংবিধানে 7-8 অর্থ বছরের যে তথ্য অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা ছিল না, এটা বৈধ দিয়ে এটাকে মানে সংসদের মধ্যেই নিয়ে আসছে। এখন বাজেটের আকার কত? আকারের কথা জানি সবাই, 6,03,681 কোটি টাকা। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়, এবং আমাদের যে মোট জিডিপি আছে, এই মোট জিডিপির 17.5%, 6,03,681 কোটি টাকা, এটা হলো জিডিপি 17.5%। তাহলে আপনার প্রশ্ন আসতে পারে যে জিডিপি আসলে কত? আপনার জন্য দুইটা গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক সমীক্ষা যখন পড়বেন তখন 2020 বেশি ইম্পর্টেন্ট, আর যখন আপনি বাজেট পড়বেন তখন আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ 2021-22। 21-22 আপনার জন্য বাজেটে গুরুত্বপূর্ণ, সমীক্ষার জন্য 2020 গুরুত্বপূর্ণ। জিডিপি হলো বাংলাদেশের 34,56,040 কোটি টাকা। এটা হলো আমাদের টোটাল জিডিপি, আর এই জিডিপি 17.5% হলো 6,03,681 কোটি টাকা। এটা হলো বাজেটের আকার। আর বাজেটে মনে রাখবেন, উন্নয়ন বাজেট, দুইটা ধরনের হয়, একটা উন্নয়ন বাজেট হয় আর একটা হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি হয়, আর কিছু আছে অনুন্নয়ন খাতে ব্যবহৃত হয়, অর্থাৎ যেখানে কোনো সরকারের লাভ হবে না, শুধুমাত্র সাবসিডি হবে সেটা। সো আমাদের উন্নয়ন বাজেটের পরিমাণ 2,37,078 কোটি টাকা। 2,37,078 কোটি টাকা। আর যদি বলা হয় ঘাটতি, এর মধ্যে আমাদের আয় হবে কত, মানে এটার উন্নয়ন বাজেটে লিখি, তারপরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটাকে আমরা এডিপি বলি। একটা কথা মনে রাখবেন, এডিপির মেয়াদ কিন্তু 1 বছর। এডিপি হলো 2,25,324 কোটি টাকা। 324 কোটি টাকা। আমাদের আয়, রাজস্ব থেকে আয় হবে, কারণ আমাদের সবচেয়ে আয়ের বড় উৎস হলো রাজস্ব। রাজস্বকে বলা হয় উন্নয়নের অক্সিজেন। আমাদের রাজস্ব আয় 3,89,000 কোটি টাকা। রাজস্ব থেকে আয় হবে 3,89,000 কোটি টাকা। এখন আপনি আদার্সে ঢুকে যান। এটা বেসিক যে আপনার 6,03,681 কোটি টাকা হলো জিডিপি 17.5%, আর জিডিপি, মোট জিডিপি এখন যেটা প্রাক্কলন ধরা হয়েছে 34,56,040 কোটি টাকা। জিডিপির সাথে আপনার এখানে আরেকটা গিট্টু লেগে যাবে। গিট্টুটা হলো যে আসলে আমাদের জিডিপি আসলে কত। যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের মোট জিডিপি কত, এটা কিন্তু লক্ষ্য, এই অর্থ বছর শেষে এটা হলো লক্ষ্য। যেমন আগের বছর আমাদের লক্ষ্য ছিল 32 লাখ কোটি টাকা, কিন্তু সেখান থেকে আমাদের আয় হয়েছে মানে 31,71,000 কোটি টাকা লক্ষ্য ছিল আগের অর্থ বছরে, কিন্তু সেখান থেকে আয় হয়েছে 30,87,300 কোটি টাকা। অর্থাৎ 2000, এই শব্দটা লিখে নেন, 2020-21 অর্থ বছর শেষে, 20-21 অর্থ বছর শেষে মোট জিডিপি, অর্থ বছর শেষে মোট জিডিপি 30,78,300 কোটি টাকা। 20-21 অর্থ বছর শেষে মোট জিডিপি 30,78,300 কোটি টাকা। যদি বলা হয় 21-22 অর্থ বছর শেষে জিডিপি কত হবে বা লক্ষ্য কত, 34,56,040 কোটি টাকা। এখন দেখেন সর্বোচ্চ বরাদ্দ, এটা একটু ঝামেলা আছে। সর্বোচ্চ বরাদ্দ যদি বলা হয় উন্নয়ন বাজেট মানে কি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি যা আছে সবই উন্নয়ন বাজেট। তাহলে বাজেটে লিখে
বাজেটে সর্বোচ্চ বরাদ্দ আর এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ। এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ, বাজেটে সর্বোচ্চ বরাদ্দ আছে 1 নম্বরে জনপ্রশাসন, এবং জনপ্রশাসনে আপনি দেখবেন এখানে 1,85,000 কোটি টাকা, 1,85,423 কোটি টাকা। খাতটাই সাধারণত পরীক্ষা সহ অঙ্কটা আসে না, এটা 19.9%। দ্বিতীয় হলো শিক্ষা ও প্রযুক্তি। শিক্ষা ও প্রযুক্তি খাতে খরচ হবে 85,762 কোটি টাকা, 762 কোটি টাকা। আপনার অঙ্ক সব মনে রাখার দরকার নাই, দেখবেন ওই 1000টা মনে রাখলেই চলবে, এবং পরীক্ষার সময় কিন্তু আপনি পারবেন, ইনশাল্লাহ পারবেন, চাপ নিয়েন না। রাজস্ব আয়ের লক্ষ্য হলো 3,89,000 কোটি টাকা। আর এডিবিতে সর্বোচ্চ বরাদ্দ হলো পরিবহন ও যোগাযোগ। পরিবহন ও যোগাযোগ, এই এডিপিতে এখানে প্রায় 27%ই, এডিপিতে যে বরাদ্দ তার 27%ই ব্যয় হবে পরিবহন ও যোগাযোগ খাতে। আর সে পরিবহন খাতে ব্যয় হবে 61,631 কোটি টাকা। আর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ বিদ্যুৎ খাত। বিদ্যুৎ খাতে ব্যয় হবে এখানে, বিদ্যুৎ খাতে ব্যয় হবে 45,867 কোটি টাকা, 700 কোটি টাকা। এই হলো সর্বোচ্চ বরাদ্দ। এই শীর্ষ দুইটা, জনপ্রশাসন, শিক্ষা ও প্রযুক্তি, পরিবহন ও যোগাযোগ এবং বিদ্যুৎ খাত। তবে দুইটা খাত মনে রাখতে হবে, এখানে একটা খাত মনে রাখবেন এগ্রিকালচার, এগ্রিকালচারে কিন্তু কম না, 74,000 কোটি টাকার বেশি, তাহলে 74টা মনে রাখবেন। আর স্বাস্থ্য খাত, স্বাস্থ্য খাতে 32,000 এত কোটি টাকা, অর্থাৎ 32,000 বলে স্বাস্থ্য খাত, এগ্রিকালচার বলে 74,000। শিক্ষা ও প্রযুক্তি 85, জনপ্রশাসন 1,85,000। জনপ্রশাসনটা আপনার এবছর রপ্তানি প্রণোদনা হলো 7,300, 7,300 কত কোটি টাকা রিসেন্টলিতে আছে, 7,300 কোটি টাকা আর কি, 7,300 কোটি টাকা, ডলার না কিন্তু, কোটি টাকা। এটা 40তমতে প্রশ্নটা আসছিল, 45,000 কোটি টাকা ছিল তখন, 4500, 4,500 কোটি টাকা ছিল। গতবার ছিল 20 সালে ছিল 6,823, আর এবছর হলো 7,300 কত যেন রিসেন্টলিতে আছে, পঞ্চম অধ্যায় আছে। তাহলে বরাদ্দ ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, এটা কিন্তু খুব ঝামেলা হয়। এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বললে সেখানে কিন্তু সর্বোচ্চ বরাদ্দ হলো পরিবহন, আর উন্নয়ন বাজেট বা বাজেটে সর্বোচ্চ ব্যয় হলে সেটা হলো জনপ্রশাসন। এখানে দ্বিতীয় বিদ্যুৎ, ওখানে দ্বিতীয় হলো শিক্ষা। বাজেটের মধ্যে আপনাদের জন্য প্রশ্ন আসতে পারে আরেকটা বিষয়, কৃষি ভর্তুকি। কৃষি ভর্তুকি কিন্তু 9,500 কোটি টাকা, 9,500 কোটি টাকা। আরেকটা বিষয় হলো যে কৃষি ঋণ প্রদানের জন্য, কৃষি ঋণ প্রদানের জন্য প্রণোদনা, এই প্রণোদনা কিন্তু 5,000 কোটি টাকা। আর করোনা প্রণোদনা হলো 10,000 কোটি টাকা এই বছরের বাজেটে 10,000 কোটি টাকা। অর্থাৎ করোনা মোকাবেলা হলো 10,000 কোটি টাকা। যদি বলা হয় করোনায় মোট প্রণোদনা কয়টি, মোট প্রণোদনা হলো 28টি, আর এই অর্থ বছরে হলো 5টি, 2021-22 অর্থ বছরে 22টি, আর 2020-21 অর্থ বছরে 23টি, 20-21 অর্থ বছরে 23টি, আর 21-22 অর্থ বছরে কিন্তু 5টি, এই মোট হলো 28টি প্রণোদনা। করোনা প্রণোদনা
20-21 অর্থ বছরে 23টি, আর 21-22 অর্থ বছরে 5টি, মোট 28টি। আর রপ্তানি প্রণোদনা, রপ্তানি সম্পর্কে দুইটা বিষয় আমি আগের ক্লাসে বলছি। প্রণোদনা, রপ্তানি প্রণোদনা মানে যে বেশি রপ্তানি করবে তাকে একটা সুবিধা প্রদান করা হবে। আর রপ্তানি লক্ষ্য যদি বলে, লক্ষ্য হলো $48 বিলিয়ন। আগের বছর ছিল $54 বিলিয়ন, কিন্তু কিছুই হয় নাই। আর এই বছর হলো $48 বিলিয়ন আমাদের রপ্তানি লক্ষ্য এই বছর শেষে, এই অর্থ বছর শেষে রপ্তানি লক্ষ্য। বাজেটের মধ্যে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা কনসেপ্ট, সেটা হলো পিপিপি। একটা পিপিপি আর একটা হলো এসএমই। পিপিপি হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমরা এটার নাম শুনছি সরকারি বেসরকারি অংশীদারি, সরকারি বেসরকারি অংশীদারি। আসছে আসছি, আপনারা যায়েন না ভাই, আসছে। আমি একটু বলেছি, আমি কৃষি ও পল্লী উন্নয়ন বলছি 74,000, কৃষি খাতে হলো 24,000 কোটি টাকা। আর কৃষি ও পল্লী উন্নয়ন ওই শিক্ষা প্রযুক্তির মতো হয়ে গেছে, কৃষি ও পল্লী উন্নয়ন বললে 74,000। কৃষিতে বরাদ্দ হলো 24,000 কোটি টাকা, একটু কারেকশন করেন একটু। কৃষি ও পল্লী উন্নয়ন বললে 74,000 কোটি টাকা, কৃষি ও পল্লী উন্নয়ন 74,000 কোটি টাকা, কৃষিতে 24,000 কোটি টাকা। তাহলে এটা 9-10 অর্থ বছরে প্রথম চালু হয়। আর প্রথম বরাদ্দ ছিল 2,500 কোটি টাকা, এখন বরাদ্দ 2,500 কোটি টাকা। আর এখন সবসময় 3,500 কোটি টাকা হয়, বর্তমানে যা হয় সব 3,000 3,500 কোটি টাকা। সো এখানে 9-10 অর্থ বছরে চালু, এই জিনিসটা যেন মনে থাকে, প্রথম গ্রহণ করা হয় 9-10 অর্থ বছরে। এসএমই যেটা স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস, স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস মানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এই এসএমই খাতে লোন এটাও শুরু হয়েছে 2009-10 অর্থ বছরে। এই যে প্রথম চালু, এই জিনিসটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এসএমই এবং পিপিপি দুইটাই চালু হয়েছে 2009-10 অর্থ বছরে। ওকে, প্রথম বরাদ্দ 2,500 কোটি টাকা, 2,500 কোটি টাকা। প্রথম বরাদ্দ আসবে না, প্রথম অর্থ বছরটাই আসবে। এখন এটা খুব একটা এন্টারটেইন করা হয় না, যে পিপিপি খাতটা একটা ব্যর্থ হয়ে গেছে। এটা শুধুমাত্র পিপিপি খাতে প্রথম কাজ করছে কোনটা, পিপিপির প্রথম প্রথম কাজ করছে হলো যাত্রাবাড়ি ফ্লাইওভার, গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। যেটা এই যাত্রাবাড়ি ফ্লাইওভারটাই ছিল এই পিপিপি খাতে প্রথম বরাদ্দ।
যাত্রাবাড়ি ফ্লাইওভার। এবারে মাথা পিছু আয় নিয়ে আপনার সাথে খুব ঝামেলা হবে। মাথা পিছু আয়, এখানে রিসেন্টলি কিছু তথ্য দেয়া আছে, কোশ্চেনের মধ্যে সেই বিষয়গুলো একটু গুরুত্ব দিবেন। মাথা পিছু আয়, মাথা পিছু আয় যদি বলে 2020-21 অর্থ বছর শেষে, অর্থ বছর শেষে অথবা অস 2021 অনুসারে, অস 2021 অনুসারে, তখন কিন্তু আপনি দাগাবেন 2227 ডলার, কোটি না ভাই, 2227 ডলার। আর যদি বলে 2021-22 অর্থ বছরে লক্ষ্য, 21-22 অর্থ বছরে মাথা পিছু আয়ের লক্ষ্য, তখন হবে 2462 ডলার। যদি বলে 2019-20 অর্থ বছর শেষে, এটা সাধারণত আসার কথা না, কিন্তু আমরা 38তম অভিজ্ঞতা বলে যে আগের বছরের তথ্য চলে আসছিল, এবং অসৎ 2020 অনুসারে এবছর সমীক্ষা এবং বাজেট নিয়ে একটা প্রবলেম আছে, এটা স্বাভাবিক। বিগত অর্থ বছরে একজন প্রশ্ন করছেন রপ্তানি আয় কত। রপ্তানি আয় 2020-21 অর্থ বছর শেষে 38.76 বিলিয়ন ডলার। আর যদি বলে যে 2019-20 অর্থ বছরে কত, 19-20 অর্থ বছর শেষে 33.67 বিলিয়ন ডলার, অর্থাৎ 33.67 বিলিয়ন ডলার। আর হলো 38.676 বিলিয়ন ডলার। এটা 76, এটা 67। ক্লিয়ার? রপ্তানি আয় এই দুইটা একটু লিখতেছেন যত লিখে ফেলেন। রেমিটেন্স, রেমিটেন্সও আপনার মনে আছে 2020-21 অর্থ বছরে কিন্তু 2477 বিলিয়ন ডলার। আর যদি বলে 2019-20 অর্থ বছরে রপ্তানি আয়, কারণ 19-20টা আসাটা খুব লজিক্যাল, কারণ তখন কিন্তু করোনা ছিল, 18.20 বিলিয়ন ডলার। 18.20 বিলিয়ন ডলার রেমিটেন্স 19-20, আর 20-21 অর্থ বছরে 24.77 বিলিয়ন ডলার। তাহলে মাথা পিছায় তখন কিন্তু 2064 ডলার। কিন্তু আমাদের কিন্তু একবার পরীক্ষা আসছিল, খুব সম্ভবত 29তম বিসিএস এ, 29তম বিসিএস এ, তখন আমি ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ি। তখন একটা প্রশ্ন আসছিল যে বাংলাদেশের মাথা পিছু আয় কত, সেখানে লেখা ছিল 4000 ডলার। তখন আমাদের আসলে মাথা পিছু আয় ছিল খুবই কম, মানে 800-900 এরকমের ছিল। কিন্তু প্রশ্নটা হয়ে গেল যে সে প্রশ্নের যে অপশন ছিল, সেই অপশনে ছিল মারাত্মক ডিফারেন্স। তখন সবাই একটা হন্যে হয়ে খুঁজতে শুরু করলো যে এত মাথা পিছু আয় কোথা থেকে আসলো। আসলে ওই মাথা পিছু আয়ের সোর্সটা উল্লেখ করে নাই, কিন্তু সেটা ছিল ইউএনডিপির একটা রিপোর্ট ছিল। সেজন্য আমরা ওই অভিজ্ঞতার আলোকে 29তম বিসিএস কোশ্চেন দেখে আমি কয়েকটা বিষয় মানে বলতে পারি যে একটা আসলে দেখা উচিত। মানে মানব উন্নয়ন সূচক তারা বলছে 4976, ইউএনডিপির অনুসারে 2020 4976 ডলার। কিন্তু আইএমএফ হলো আরো বড় চালাক। এই আইএমএফ 2020 সালে বলছে 5139 ডলার। ক্লিয়ার? তাহলে ইউএনডিপি 20 সালে বলছে 4976 ডলার, আর আইএমএফ 2020 সালে বলছে 5139 ডলার। সো গিট্টুটা এখানে লেগে গেছে। মাথাপিছু আয়, মাথাপিছু জিডিপি অসৎ 2021 বললেই বোঝাবে যে 20-21 অর্থ বছর শেষে এটা 2097 ডলার। আর অসৎ 2020 অনুসারে 1970 ডলার। অসৎ 2020 অনুসারে
আর এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আইএমএফ এর মতে। আইএমএফ এর 2020 মতে $1880, $88। আর সেখানে কিন্তু মাথাপিছু জিডিপি ভারতের হবে কিন্তু $1877। এই অর্থ বছর শেষে ভারতের হবে $1877। তাহলে $1877 হলে তখন কিন্তু বাংলাদেশ এটা ইন্ডিয়ার হবে। বাংলাদেশ কিন্তু ওকে বিট করবে, এক্সিট করবে। এক্সিট না, মানে বিট করবে, অর্থাৎ বাংলাদেশ ভারতকে অতিক্রম করবে মাথাপিছু আয় এবং জিডিপি। আয়টা হলো আর্থিক মূল্য আর জিডিপিটা হলো শুধুমাত্র উৎপাদন। আপনারা তো শুধু কমতেই আছেন, এখন 201 জন দেখতে পাচ্ছি আমি। ইউএনডিপি ওরা পিপিপিটাকে ক্রয় ক্ষমতা, যেটা আপনি যেটা সেবা খাত ব্যবহার করেন সেটাকে যুক্ত করে। আইএমএফ ইউএনডিপি ওরা এই সেবা খাতটাকে যুক্ত করে, অর্থাৎ দেখে আপনি দেখেন আপনার আয় কত তা দেখে, আর দেখা যায় যে আপনি শিক্ষা খাতে কত বরাদ্দ পেলেন। শিক্ষাটা তো জনগণের জন্যই, ওখান থেকে আপনার মাথা পিছু নেওয়া হয়। স্বাস্থ্য খাতে কত পেলেন, স্বাস্থ্যটা এখানে নেওয়া হয়। অর্থাৎ সেবা খাতে যেটা আপনি হসপিটালে গিয়ে কয় টাকার ওষুধ ফ্রি পাইলেন, সেই ফ্রি পাওয়াটা এখানে যুক্ত করে দেয়। পিপিপিও না, এটা সেবা। সেবাটা যুক্ত করলে ওদের মাথা পিছু আয় বেড়ে যায়। বাজেট এবং সমীক্ষা থেকে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, তবে আমাদের একটা বিষয় বাকি আছে, যেটা 36তম 37তমতে আসছিল। আপনি যদি 37তম কোশ্চেন 38তম কোশ্চেন দেখেন, সেখানে কিন্তু 16 সালের তথ্য আসছে। 18 সালে পরীক্ষা হয়, 16 সালের মুদ্রাস্ফীতি আসছিল। যারা 38তম দিয়েছেন তারা কিন্তু জানেন। বাংলা ইংলিশ মিক্স করব না, ও মনে থাকে না। পারচেজিং পাওয়ার পেরিটি। এবারে আপনাদের মধ্যে একটা জিডিপি জিডিপি প্রবৃদ্ধি 2021-22 অর্থ বছরে প্রাক্কলন। প্রাক্কলন মানে লক্ষ্য 7.2%। আর 20-21 অর্থ বছর অর্থ বছর শেষে বা অর্থ বছরে প্রবৃদ্ধি 5.47%। এই দুইটাই মনে রাখেন। মুদ্রাস্ফীতি এই একটা খাটার জিনিস ভাই। মুদ্রাস্ফীতি 2021-22 অর্থ বছরের লক্ষ্য ওইটা দিত লিসেন টু ওটা রাখছে কেটা না। $5.3। এইটা মনে রাখেন, মুদ্রাস্ফীতি এই দুইটা মনে রাখেন, আর দরকার নাই।
মুদ্রাস্ফীতি খুব গুরুত্বপূর্ণ এবছর। 21-22 অর্থ বছরে লক্ষ্য হলো 5.3, আর 20-21 অর্থ বছর শেষে 5.56, আর অষ্টম পঞ্চবার্ষিকীতে লক্ষ্য 4.8, তৃতীয় প্রেক্ষিত পরিকল্পনায় লক্ষ্য হলো 4.5। আপনারা নাস্তা টাস্তা খেয়ে ক্লাস তো নামাজ 4:30 না, কটা বাজে? 4:12 না, 3 মিনিট পরে ব্রেক দেয়। এটা 20-21 অর্থ বছরে অর্জিত হলো 5.56, 21-22 অর্থ বছরের লক্ষ্য ধরা হয়েছে 5.3, অষ্টম পঞ্চবার্ষিকীতে লক্ষ্য হলো 4.8, তৃতীয় প্রেক্ষিত পরিকল্পনা 4.5। ইনফ্লেশন, এটা যে ইনফ্লেশন, এটা অর্জিত 5.56, আর 19-20 বললে 6.5। 5.65 হলো যখন 19-20 বলবে, আর 20-21 বললে 5.6। আমি 19-20টা বলি নাই, 19-20 আসলে পারা লাগবে না। এত তথ্য মানে এত পার্সেন্ট নাম্বার দেখলে মাথা ঘুরে যায়। যদিও পরীক্ষা যেটা আসবে ওটা আপনি পারবেন ইনশাল্লাহ, কারণ অপশন গুলো তখন আপনাকে বলে দিবে যে এটা তো ওইটার উত্তর ছিল, এটা তো ওইটার উত্তর ছিল, তাহলে এইটা হবে। তখন আপনাকে মানে ও নক দিবে, অপশন দেখলে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, বাজেট এবং সমীক্ষা সম্পর্কে কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন। আর ভ্যাটের স্তর কিন্তু 4টা, 5, 7.5, 10, 15। 5, 7.5, 10, 15, এটা হলো ভ্যাটের হার। কিন্তু কর হার অসংখ্য, কর হার নিয়ে কোনো পেইন নেওয়া যাবে না। ভ্যাট এবং ট্যাক্সের মধ্যে পার্থক্য আছে। ভ্যাট হলো আপনার উৎপাদন করতে যে ম্যাটেরিয়ালস গুলো থাকে তার উপরে যেটা থাকে সেটা ভ্যাট। আর আমি একটা বই বানালাম বেসিক ভিউ, এই বইটার জন্য যে খরচগুলা করলাম, অর্থাৎ কাগজ কিনলাম, পিন কিনলাম, সুতা কিনলাম, গাম কিনলাম, কালি কিনলাম, তারপরে হলো আমি ওই যে লেমিনেটিং করালাম, এই সবগুলোর ভিন্ন ভিন্ন খরচের উপরে ভ্যাট হবে। আর ট্যাক্সটা হবে, এটা আমি বিক্রি করার পরে যে আয় করব তার ইনকাম ট্যাক্স হবে, ট্যাক্সটা হবে তারপরে। হ্যাঁ, ট্যাক্সটা হবে পরে, আর ভ্যাটটা হলো উৎপাদনের আগে। ক্লিয়ার? তো আপনাদের নামাজের বিরতি দিব, নামাজের বিরতিটা একটু লং দিব, অর্থাৎ 30 মিনিটস। উই উইল ব্যাক বাই 4:45 PM ইনশাআল্লাহ। আনমিউট করে দেই, চার্জ লাগবে চার্জার ঢোকাই দাও।